আসুন আসুন আসুন, এই অঙ্কিতা এসে গেছে। তুমিও যাও, চলো 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 চলো, একটু পরে একটু পরে আসো। অঙ্কিতা, আপনার গান কিন্তু আমাদের সবার খুব প্রিয়, তবে আমাদের কৃষ্ণকলি মানে আমাদের সবার প্রিয় শ্যামা বৌদিও কিন্তু খুব ভালো গান গায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো কৃষ্ণকলির গান শুনেছি, আর উনি সত্যিই খুব দারুণ গান, আর তাই জন্যই তো ওনার সাথে গাইতে আমি রাজি হলাম। আজ আমি কৃষ্ণকলির সাথে গাইবো। সত্যি আজ দিনটা আমার জন্য খুব স্মরণীয়। শুধু তোমার জন্য নয়, আজ আমাদের জন্য অনেক বড় একটা দিন, কারণ আমি জানি 20 বছর বাদেও এমন একটা অনুষ্ঠানের কথা লোকের মুখে মুখে ফিরবে, কারণ এমন নক্ষত্র তো আর একসঙ্গে পাওয়া যায় না, তাই না? এই নিখিলকে একটা ফোন করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এসে পড়েছি আমরা, এসে গেছে। চলে এসো। এই তো নিখিল, নমস্কার। আমার নাম বসন্ত চৌধুরী, আমি এই পুজোর প্রেসিডেন্ট। আর এই হচ্ছে আমার স্ত্রী সুজাতা, ও হচ্ছে আমার বড় বৌমা পাপিয়া, আর হচ্ছে আমার ছোট ছেলে নিখিল। আপনাদের কথা আমি শুনেছি, আপনাদের কলকাতায় কত বড় বিজনেস। আপনাদের নাম কেই না জানে। আর তুমি হলে কৃষ্ণকলি। তোমার সাথে আমার বকুলদের বাড়ি আলাপ হয়েছিল, আমার মনে আছে। তোমাকে আমি রেডিওতে, টিভিতে, সব জায়গায় গান গাইতে শুনেছি। তুমি খুব ভালো গাও। তুমিও খুব ভালো গান গাও, তোমার গান আমার খুব ভালো লাগে। আমি তো সেদিনই তোমাকে বলেছিলাম তোমার সঙ্গে যে গান গাওয়ার সুযোগ পাবো, সেটা আমি কোনোদিনই ভাবিনি। দেখো আমার কৃষ্ণ কেমন সুযোগ করে দিলেন আজকে। এই নিখিল, সবাই বসে গেছে, বলছি মাসিমণি ডোডো দাদানোদেরকে বসিয়ে দিয়েছি, এবার প্রোগ্রাম শুরু কর। হ্যাঁ হ্যাঁ বাবা, এবার আমাদের অনুষ্ঠান শুরু করা উচিত। তোমরা সবাই বসে পড়ো আর ওদেরকে গান গাইতে যেতে দাও। হ্যাঁ বাবা, বলছি কি গান গাইবো, কিভাবে গাইবো, আমি একটু অঙ্কিতার সঙ্গে কথা বলিনি? ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। অল দ্য বেস্ট। অঙ্কিতা চলো এবার আমরা কথা বলে নিচ্ছি, এসো। এই নিখিল, হ্যাঁ তুই টেনশন করিস না, চারিদিকে টাইট সিকিউরিটি আছে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। চল বাবা মাকে বসিয়ে দিয়ে আসি আগে। কোনো প্রবলেম হবে না তোরে? না না, কোনো প্রবলেম হবে না। চল চল ঠিক আছে, চল।
আমি এই চোরকে ছেড়ে দেব না, যেভাবেই হোক শেষ আমি দেখেই ছাড়ব। তুই কি করবি বাবা নিখিল? এত টাকার গয়না তুই কোথা থেকে এনে দিবি এখন? নিখিল, 1 মিনিট। আচ্ছা, ওখানে একটা বাচ্চা ছেলে বসেছিল না, হলুদ টুপি আর হাতে বেলুন নিয়ে, সেই ছেলেটা কোথায় গেল? গান চলতে চলতে ওকে আমি উঠে যেতে দেখেছিলাম। ওই লোকটা আদৌ বাচ্চা ছিল না, ও আসলে একটা লোক ছিল। সিসিটিভি ক্যামেরা আমি এক্ষুনি চেক করে আসলাম। লোকটার হাইট অনেক কম, অ্যান্ড সেই অ্যাডভান্টেজ নিয়েই ও ভেতরে এসেছিল। সিসিটিভি ক্যামেরায় সেটা পুরো দেখা গেছে। প্যান্ডেলের সামনে আসতেই ও ক্যামেরা সুইচটাকে অফ করে দেয়। ক্যামেরায় সেটা পুরো ধরা পড়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সিসিটিভি ক্যামেরাতে সেটা পুরো দেখা গেছে যে ও ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নেমে আসছে। তার মানে পাইপ বেয়ে উঠে গয়নাগুলো নিয়ে গেছে। তাহলে এখন কি হবে? এত সিকিউরিটি, পুলিশ প্রোটেকশন দিয়েও কোনো লাভ হলো না। কি সব বলিসি কাণ্ড! আর আমাদের সঙ্গে এইসব হয় কেন? হ্যাঁ গো, এইসব শুনে তো মনে হচ্ছে এটা বিশাল কোনো পরিকল্পনা। আচ্ছা নিখিল, কালকে মেজ বৌমা হাসপাতাল থেকে পালিয়ে গেছে না? এসব কাণ্ড সে ঘটেনি তো? নিশ্চয়ই সেই ঘটিয়েছে। অশোক, তুই ঠিক বলেছিলি, এই মেয়ে শোধরানোর মেয়ে নয়, ও পাল্টাবে না। না মা, এটা মেজ দিদির কাজ হতে পারে না। আমার মনে হয় এটা পাকা কোনো হাতের কাজ। তবে তুমি চিন্তা করো না মা, যে এত কাণ্ড ঘটিয়ে মায়ের গা থেকে গয়না খুলে নিয়ে গেছে, সে নকল গয়না খুলে নিয়ে গেছে। নকল গয়না মানে? ছোট বৌমা, তুমি কি বলছো? পরিষ্কার করে বলো। বাবা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমার আর শ্যামার সন্দেহ ক্রমশ বাড়ছিল। আমরা আন্দাজ করেছিলাম কি যে বা যারা এই কাজটা করেছে তারা আবার চুরি করার ট্রাই করবে। তাই কাল বাড়িতে ফেরার পর তোমরা যখন ঘুমিয়ে পড়ো, আমি আর শ্যামা আবার প্যান্ডেলে এসেছিলাম। সিকিউরিটি গার্ডকে কিছুক্ষণের অফ দিয়ে আমরা আসল গয়না নকল গয়না দিয়ে রিপ্লেস করে দিয়েছি। এটা কেউ জানতো না বাবা, শুধু সিসিটিভির কন্ট্রোলার এই ব্যাপারটা জানতো। কিন্তু নিখিল, তুই নকল গয়নাগুলো পেলি কোত্থেকে? মেজদা, সেগুলো আমি আগেই বানাতে বলে দিয়েছিলাম। আমি আর শ্যামায় আন্দাজ করেছিলাম যে আজকে উদ্বোধনের দিন একটা না একটা গন্ডগোল হবেই। তাই সরকার আঙ্কালকে ফোন করে হুবহু একরকম গয়না আমরা বানাতে বলে দিয়েছিলাম। আর ছোট কর্তা সেই রাতে গয়নাগুলো নিয়ে এসেছিল। 1 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসল গয়না নিয়ে আসছি। দাঁড়া। এই না, এই হলো আসল গয়না। মা, বড়দিদি, চলো এবার আমরা মাকে মায়ের আসল গয়নাগুলো পরিয়ে দিই। আদি, আমিও যাব ওদের সঙ্গে। হ্যাঁ, যাও। এত সুন্দর বুদ্ধি করেছিস তোরা, মানে ভাবতেই পারছি না কি বাবা। শোন মেজদা, যে বা যারাই আমাদের সাথে শত্রুতা করছে তারা নিজেদেরকে খুব চালাক ভাবে। কেউ তারা ভুলে যাচ্ছে যে আমারও নাম নিখিল চৌধুরী।
যে আমরাও চালাকিটা করতে পারি। এবার তাদেরকে আমি যেই চালাকিটা দেখাবো সেটা তারা ভাবতেও পারছে না। বৃন্দাবন দা, পেছন দিয়ে প্লেটটা একটু দাও না গো আমার হাতে। দাদাই দেখো কি সুন্দর লুচির গন্ধ উড়াচ্ছে। ইয়ে, আজকে লুচি খাবো। এইবারে মনে হচ্ছে অষ্টমী। সত্যি প্রত্যেক বছর এই অষ্টমীর সকালবেলায় লুচি তরকারি না খেলে না মনেই হয় না পুজো এসে গেছে। বসে পারো, বসে পারো। সে আর বলতে, এবারে কর্তাবাবুর পছন্দ বলেই তো সকাল থেকে যজ্ঞী বাড়ির হেসেল চালু হয়ে গেছে। আমি জানতাম তো অষ্টমীর দিন লুচি আর আলুর দম ছাড়া বাবা চলে নাকি, আর সাথে কাঁচা গোল্লা। হ্যাঁ, কাঁচা গোল্লা। বাবা, এবারের আলুর দমটা কিন্তু আমি বানিয়েছি। হ্যাঁ, তুমি বানিয়েছো? বাহ, খুব ভালো, খুব ভালো। এই প্রথম অষ্টমীতে তোমার হাতে বানানো আলুর দম দিয়ে লুচি খাবো। দেখি তোমার হাতের গুণ বেশি না তোমার শাশুড়ি মায়ের হাতের গুণ বেশি। এমা, না না, মায়ের হাতের রান্না তো পুরো অমৃতর মতো। আমি কি আর মায়ের মতো পারি নাকি? সে দেখাই যাক না খেয়ে। তবে সকাল থেকে বাড়িটা যেরকম লুচি আর আলুর দমের গন্ধে মমো করছে, তাতে বেশিক্ষণ অপেক্ষা করা যাচ্ছে না। কি বলো দাদু ভাইরা? তাই জন্যই তো আমরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ, তাহলে আমার অবস্থা বোঝো। ওই লুচি আলুর দমের গন্ধে পেটের ভেতরে খিদে একেবারে চুই চুই করছে। আমারও মা খুব খিদে পেয়েছে। বলছিলাম গরম গরম লুচি রেডি তো? না, রেডি নয়, দেখতে পাচ্ছিস না হচ্ছে রেডি। বস তো। বড় বৌমা দেখেছো, এ তো ডোটো দাদানের মতনই একই বয়স মনে হচ্ছে চারজনের। হ্যাঁ মা শোনো না, বলছিলাম আমি আছি, বাবা আছে, ডোডো দাদানো আছে, আমাদেরই দিয়ে দাও না প্লিজ। আরে দাঁড়া, বেশ কয়েকটা ভাজা হোক তারপরে তো দেবো, নয়তো একটা খেয়ে তো হাত তুলে বসে থাকবে, ভালো লাগবে তখন সেটা। হ্যাঁ মা ঠিক বলেছো। আচ্ছা মা, মেজদা ভাই আর বড়দা ভাই তো এখনো আসেনি, তাই ওদের ভাগটা আমাদের দিয়ে দাও, আর ওরা যখন আসবে ওদেরকে আবার ভেজে দেবে। নিখিল, তুই তো এরকম ছিলি না। আমরা আসিনি দেখে তুই একা একা খেয়ে কেটে পড়ার ধান্দা করছিলি। তুই এতটা সেলফিশ। শোন, আবার লুচি নিয়ে তোকে এতটা ইমোশনাল হতে হবে না, মা তোদেরও দেবে, ঠিক আছে? আমায় ডাকেনি, লুচি খাচ্ছে। আচ্ছা এনে এনে ধর। আদিত্যদা খিদে পেয়েছে, দাও না প্লিজ। আদি বেশ করেছিস, ঠিক করেছিস, একদম ওই খাবে আগে। হ্যাঁ রে, তুই এত বছর পর বাড়িতে ফিরেছিস, ওদের উচিত ছিল তোকে ডেকে এনে খাওয়ানো, তা না নিজেরা খেতে বসে গেছে। এখন আদি খাবে সব, তারপরে তোরা যদি বাঁচে তারপর তোরা খাবি। আচ্ছা আদি, তুই যে একা একা কবজি ঢুকি লুচি তরকারি খাচ্ছিস, এটা কি ঠিক হচ্ছে বল? তোর ভাইগুলো না খেয়ে বসে আছে, এইটা কি পুজোর সময় মানায়? বড়দিদি নাও, তুমি এটা নাও, আমি মিষ্টিটা নিচ্ছি। দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। সব সময় তোরা আগে টেস্ট করিস, এবার আমি আগে টেস্ট করব, তারপর তোরা। নাও না, এবার সবাই শুরু করে দাও, গরম গরম লুচি। এতদিন বিদেশে ছিলাম, এই বাড়িটাকে খুব মিস করতাম। এই আমাদের স্বপ্নের বাড়ি, এতে সবাই মিলে হই হই করে আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি। এটাই তো জীবনের মূল্যবান মুহূর্তগুলোর মধ্যে একটা, তাই না? সত্যি আদিত্যদা, এই বাড়িটা ছাড়া আমাদের ফ্যামিলিটা ইনকমপ্লিট। এখন শুধু এই পুজোটা কাটার অপেক্ষা, তারপরে তোমাদের ব্যবসার কাজ শুরু হয়ে যাবে। আর তারপর আমরা বন্ধক থেকে ছাড়িয়ে আবার আমাদের বাড়িটাকে নিজের করে নেব। বাবা, বলছিলাম আমি একটু বেরোচ্ছি, ওই প্যান্ডেলে বিকেলে অনুষ্ঠান আছে, তার আগে আমি চলে আসবো। মা আমি চলে আসবো তাড়াতাড়ি, তুমি টেনশন নিও না। ওফো, দেখো কি লুকোচ্ছে ছোট কর্তা আমার কাছ থেকে? স্পষ্ট দেখলাম যে ফোনে কারো একটা মেসেজ আসলো, আর তারপর থেকেই ওনার মুখটা কেমন চিন্তিত হয়ে গেল। তাও কেন কিছু বলছে না আমাকে? আমি তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমি তো সবসময় চেয়েছি যে জীবনের সব কিছু, সব কথা ওর সঙ্গে ভাগ করে নেব।
ও তো বলেছে যে ও আমাকে এতটাই ভালোবাসে। তাহলে আজ আজ কিছু কেন লুকোচ্ছে আমার কাছ থেকে? এমন কিসের সঙ্গে জড়িয়ে পড়েছে যে আমাকে বলা যাচ্ছে না সেটা? মা, আদি আসছে, সেটা কি দেখতে পেলে? তাড়াতাড়ি বলো কি করছো। লেলা চুপ কর, এদিকে বস, তাড়াতাড়ি বলো। আরে বাবা, পাশের ঘরেই রয়েছে, জোরে জোরে বললেই ছুটে চলে আসবে। ও রাধা, কেন খাচ্ছিস না মা? প্লিজ কিছু খা, আমার কথা শোন, মায়ের কথা শুনতে শোন না মা আমার। মা চুপ করো, আমার খেতে ভালো লাগছে না, কেন বারবার করে বলছো খা খা খা? আর দয়া করে তোমার কাছে হাত জোর করছে, আমার কাছে জানতে চাও না কেন আমি খাচ্ছি না? আমার এসব ভালো লাগছে না। রাধা, মানে কি হয়েছে? হ্যাঁ, তুমি সকালেও খেলে না, এখনো তোমার মা খেতে বলছে, তুমি খাচ্ছ না, কি প্রবলেম কি আমায় বলো? আমার কিছু ভালো লাগছে না আদি। আসলে কি বলো তো, আমার দ্বারা তো কিছু হবে না। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই আমার। কি সব বলছো? যোগ্যতা নেই মানে? আচ্ছা, আমি তো তোমায় বললাম আমি তোমায় বিয়ে করব, কটা দিনের ব্যাপার। আন্টি, আন্টি কি হয়েছে ওর? এরকম কেন করছো আন্টি? আমি জানি না আদি ওর কি হয়েছে। সকাল থেকে মেয়েটা খায়নি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আসলে জানো আদি, ও না তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছে না, কাউকে না। আদি প্লিজ ওকে একটু বোঝাও না প্লিজ। আমার খা না মা, একটু কিছু মুখে দে, শরীর খারাপ করবে তো, আমার ভালো লাগছে না কিছু। জানি, প্লিজ খেয়ে নাও, এরপর তোমার শরীর খারাপ করবে। কি হচ্ছেটা কি বলো তো? আমি তো তোমায় বলেছি আমি তোমায় বিয়ে করব, কটা দিনের ব্যাপার। তারপর তুমি দেখো, তোমার সব দায়িত্ব আমার। জানি, তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। কি হলো? ওই দেখো, চুপ করে আছো কেন? তুমি আমায় বলো তোমার কি চাই। তোমার যা চাই আমি তোমায় তাই দেবো। আমার তো একটাই চাহিদা আদি, সেটা পারবে তুমি আমায় দিতে? বলো না, আমার চাহিদাটা পূরণ করতে পারবে তুমি? কি চাহিদা বলো? তুমি যা বলবে আদি তাই করবে। আমি তো আবার গান গাইতে চাই আদি। শ্যামা, আমি তো তোমাকে বললাম আমি সত্যি সত্যি বন্ধুর সাথেই দেখা করতে গেছিলাম। বললাম না যে ও বিদেশ থেকে এখানে এসছে, আর কলকাতায় ও একদিনই ছিল। ওর আসলে শ্বশুর বাড়ি অনেক দূরে। আমি বাড়িতেও আসতে বলেছিলাম, কিন্তু ওর সময় নেই, তাই আমি গিয়ে দেখা করে এসেছি। শ্যামা, ও তো তোমার সাথেও দেখা করতে চাইছিল, কিন্তু ওর কাছেও সময় ছিল না, তুমিও পুজোর কাজে ব্যস্ত ছিলে, তাই আর ডাকলাম না। আচ্ছা, ওই সব কথা পরে বলবো, বুঝলে তো? ওর ব্যাপারে ভালো করে সব কথা বলবো, বুঝলে? ঠিক বলছো তো তুমি? সত্যি কথা বলছো তো আমায়? দেখো, আমার কিন্তু বিশ্বাস যে তুমি আমাকে কখনো মিথ্যে বলবে না। শ্যামা, তোমাকে আমি সব সত্যি কথাই বলছি। আমার শুধু একটাই অনুরোধ তোমার কাছে, এই পরিবারকে বাঁচাতে সব বিপদ তুমি নিজের ঘাড়ে নিও না ছোট কর্তা। এই পরিবারের উপর দিয়ে যা ঝড় বইবে সেটা আমি বুক পেতে নিতে চাই ছোট কর্তা। তোমার কাছে, এই পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে আমার যা ঋণ, যেভাবে প্রত্যেকটা মানুষ আমাকে আপন করে ভালোবেসে কাছে টেনে নিয়েছে, যেভাবে প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে লড়াই করতে শিখিয়েছো, তার প্রতিদান হিসেবে আমাকে এটুকু করতে দাও। এটুকু ঋণ শোধ করার সুযোগ আমাকে দাও ছোট কর্তা। শ্যামা, এই লড়াই তোমার একার নয়, এই লড়াই আমাদের সবার। আমি আর তুমি হাতে হাত মিলিয়ে লড়াই লড়বো। সেই জন্যই তো বলছি ছোট কর্তা, আমাদের পরস্পরের প্রতি তৈরি হওয়া এই বিশ্বাসে বর্ষায় যেন কখনো কোনো আঘাত না লাগে। তুমি যে আমার কাছে স্বয়ং শ্রীকৃষ্ণ, তুমি তো আমায় শিখিয়েছো জীবন কিভাবে করে তুলতে হয়। ভালোবাসায়, স্নেহ, মমতায় তুমি আমাকে ভরিয়ে রেখেছো। তোমাকে নিয়ে সামান্যতম অভিযোগের সুযোগও তুমি দাওনি। আর আজ যদি তোমার পাশে থেকে লড়াই করে
সেই ঋণের একটু আমি শোধ করতে পারি, তাহলে সেই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করো না ছোট কর্তা। আর এই সব কিছু তোমার নিজের ঘাড়ে নিতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমি কোথায় যাব সেটা ভেবে দেখেছো? আমি যে তোমাকে ছাড়া ভীষণ অসহায়, তুমি কি সেটা বুঝতে পারো না বলো? আমি যে ভীষণ একা হয়ে যাব ছোট কর্তা, ভীষণ একা হয়ে যাব। কেন একা হবে তুমি বলো? আমি তো আছি তোমার সঙ্গে, ছায়ার মতো সারা জীবন তোমার পাশে থাকবো আমি। আজ অব্দি আমরা শুধু স্টেটে পরিচিত ছিলাম, কিন্তু আজকের পর আমাদের কোম্পানির নাম সারা দেশের লোক জানবে। এ তো আমাদের সবার স্বপ্ন, শুধু তুমি না, বাবা, বড়দাদা, মেজদাদা, আমরা সবাই এই একই স্বপ্ন দেখেছি। জানিস শ্যামা, আর এই কটা দিন তো দিনের পর দিন বর্দা ভাই আদিত্যদা খেটেছে। আদিত্যদা আর বর্দা ভাই এত সিরিয়াসলি কাজ করেছে বলেই অসম্ভবটা সম্ভব করতে পেরেছি আমরা। আর তাই ওদের ছুটি নিতে বললাম। ওরা এই কটা দিন এত কাজে ইনভলভ ছিল, পুজো এনজয় করতে পারেনি। আজ আদিত্যদা রাধার সাথে সিঁদুর খেলতে যাবে, বর্দা ভাই বড় বৌদির সাথে টাইম স্পেন্ড করবে, ভালো হবে তাই না? তুমি যা করেছো একদম ঠিক করেছো, আমি সবাইকে বুঝিয়ে বলবো। চলো এবার আমি বেরোই। এই শোনো না, একটু দাঁড়াও। ছোট কর্তা, আজ সকালে কেন জানি না মন চাইলো, তাই তোমার নাম করে আমার কৃষ্ণের কাছে একটু পুজো দিয়েছিলাম। তখন তো আর জানতাম না যে তুমি আজই অফিসে যাবে। যাকে তুমি এত চিন্তা করো না, বুঝলে? আমি আমার কৃষ্ণকে বলেছি যে আজ আমাদের কোম্পানির মশলা সারা দেশে ছড়িয়ে পড়বে। উনি যেন রক্ষা করেন, দেখবে যা হবে সব ভালোই হবে। শ্যামা, তোমার কৃষ্ণ তোমায় নিরাশ করবে না, দেখবে আমরা ঠিক সাকসেসফুল হব। দাঁড়াও, এটা রেখে আসি। আচ্ছা, সেক্রেটারির দায়িত্বে তুমি সাকসেসফুল, কিন্তু আসল কথাটা ভুলে যেও না। 8 তারিখ, 10 তারিখ, আর হ্যাঁ 17 তারিখ তোমার শো আছে, ভুললে চলবে না কিন্তু। নাও ধরো আর চুপ করে জলটা খাও। রিহার্সালও করতে হবে, বুঝেছো? আমার ভালো লাগে না, তুমি এসব নিয়ে তো চিন্তা করো না তো। দাও। চিন্তা করবো না মানে? আচ্ছা, আমার আসল চিন্তা তো অন্য জায়গায়। তোমার আবার গলা খারাপ হয়ে গেলে কি হবে বলো তো? আচ্ছা শোনো না, বলছিলাম আজ যখন সিঁদুর খেলতে যাবে তখন মাথায় ওড়না জড়িয়ে নিও। ওড়না? আমি এসব ওড়না ফোড়না কিচ্ছু জড়াবো না। ঠিক আছে, ওড়না জড়াতে হবে না। তুমিও না শাড়ির আঁচলটা মাথায় রেখো। না, রাখবো না। শ্যামা, বোঝার চেষ্টা করো। তোমার যদি আবার গলা খারাপ হয়ে যায় তাহলে তো আমাকেই খাটতে হবে, তাই না? মানে আমার গলা খারাপ হবে আর তোমাকে কেন খাটতে হবে শুনি? এ বাবা শ্যামা, তুমি জানো না আমাকে কেন খাটতে হবে? মানে এতদিন পরেও তুমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছো কি করে? আমি বুঝতে পারছি না। দেখো চলে আসবে, কি ভাবে বলো তো? তুমি ছাড়ো। চলে আসবে? ছাড়ো না। চলে আসবে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু মাকে ডাকবো। মাকে ডাকবো না। তুমি দাঁড়াও। নিখিল, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। নিখিল, কি বললে? আরেকবার বলো। না, বলবো না, কারণ এইসব কথা একবারই বলা যায় আর একবারই শুনতে হয়। তুমি যখন শোনোনি সেটা তোমার ব্যাপার, আমি আর বলতে পারবো না। ম্যাডাম, আমি কিন্তু ক্লিয়ারলি শুনে নিয়েছি তুমি কি বলেছো, আর তাই শাস্তি তো তোমাকে পেতেই হবে, কোনো ছাড় নেই। দেখো নিখিল। না কিন্তু নিখিল, না, দূরে থাকো তুমি আমার কাছ থেকে। এইসব হচ্ছে। দেখো দূরে থাকো, আমি কিন্তু মাকে চিৎকার করে ডাকবো। আমার ছোট ছোট কি হচ্ছে?
আজ কিন্তু একদম দেরি করবে না, সময় মতো সিঁদুর খেলার আগে চলে আসবে, বুঝলে? আমি সিঁদুর খেলবো আর তুমি দেখবে। তুমি সিঁদুর খেলবে আর আমি দেখবো না, তা কখনো হয়? তোমার মুখটা সিঁদুরে রাঙা থাকবে আর আমি তোমাকে দেখতেই থাকবো আর এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখবো। আগের বছর এই মুহূর্তগুলো ভালোভাবে স্পেন্ড করতে পারিনি, তাই এই বছর একটু মিস করবো না। তোমার সিঁদুর খেলার সাক্ষী হয়ে থাকবো এবার আমি। আগের থেকে অনেক বড় করে নিখিলের সেই পুরানো আতঙ্ককে ফিরিয়ে আনতে হবে, বুঝেছ? ওই ভয় দিয়েই আমি শেষ করতে চাই নিখিলকে, আর সঙ্গে সঙ্গে গোটা চৌধুরী পরিবারকে। ওকে স্যার। এই তো, এই হঠাৎ করে না বলে কই কোথায় চলে গিয়েছিলে? একটা ইম্পর্টেন্ট ফোন করা ছিল, তাই গেছিলাম। তুমি তো খাওনি কিছু, তাড়াতাড়ি খাও, আমাদের তো যেতে হবে। তুমি না, নিখিল ফোন করছে। হ্যাঁ নিখিল বল, সব ঠিক আছে তো? না মানে তুই যেমন আমায় দায়িত্ব দিয়েছিলিস আমি ঠিক মতো পালন করতে পেরেছি তো? হ্যাঁ আদিত্যদা, তুমি পেরেছো, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রলয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পুলিশকে খবর দিয়েছি। ইটস নট ভেরি নর্মাল। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি ক্লু যে প্রলয় কোথায় থাকতে পারে? কাল তো আমি ওকে দেখিনি, কি করে বলি বলতো? হ্যাঁ কাজ করি, আমি কি এখন অফিসে আসবো? হ্যাঁ হ্যাঁ আদিত্যদা, তুমি অফিসে আসলে ভীষণ ভালো হয়, প্লিজ চলে আসো। আসলে তুই হঠাৎ ছুটি দিয়েছিলিস তো, তাই রানীর সাথে একটু প্ল্যান করেছিলাম। এখান থেকেও সিঁদুর খেলতে যাবে, তাই হঠাৎ যদি প্ল্যানটা চেঞ্জ হয় ও আবার রাগ করবে, তাই বলছিলাম আমার কি আসাটা খুব দরকার। আদিত্যদা প্লিজ রাধাকে একটু বুঝিয়ে বলো, প্লিজ। আমি চাই ট্রান্সপোর্টের ট্রাকগুলো যখন বেরোবে তখন তুমি আমার পাশে থাকো। ঠিক আছে, আমি রানীকে ড্রপ করে দিয়ে আসছি। ওকে বাই। থ্যাংক ইউ সো মাচ। আদি শুনলে তো, মানে আর কিছু করার নেই। করার আছে আদি, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি এখন কোথাও যাবে না, তুমি এখানেই আমার সঙ্গে থাকবে। আর ছোটদা যদি একা একা সামলাতেই না পারে তাহলে কেন তোমায় ছুটি দিয়েছিল? আর এখন যখন ছুটি দিয়েছে আমি কিন্তু কোনো রকম প্ল্যান ক্যান্সেল করব না। তুমি কোথাও যাবে না আদি, ব্যাস আমি বলে দিলাম কোথাও যাবে না। রানী প্লিজ বোঝার চেষ্টা করো, কোম্পানি ইস্যু, আর এই বিজনেসটা তো আমাদের সবার ফ্যামিলি বিজনেস। তাই নিখিলের প্রবলেম হয়েছে, সেখানে যদি আমি না যাই ভালো দেখাবে না। আমি তোমার বাড়িতে ড্রপ করে দিচ্ছি, প্লিজ কিছু মাইন্ড করো না। আদি এগুলো আমার ভালো লাগে না, তুমি কখনো আমায় কোনো কথা দিয়ে কোনো কথা রাখো না। ডিসকাস্টিং। রানী, আরে রানী শোনো। আমরা খোঁজ নিয়েছি, প্রলয়বাবুকে শেষবার বাস স্ট্যান্ডেই দেখা গিয়েছিল। আমরা বাস স্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি। তাহলে হুট করে ছেলেটা গেল কোথায়? দেখুন, বাস স্ট্যান্ডের পাশের গলি দিয়েই ওনার বাড়ি যাওয়ার রাস্তা, কিন্তু উনি বাড়িতে যাননি। আমার যতদূর মনে হয় ওইটুকু রাস্তার মধ্যেই উনি কোথাও মিসিং হয়ে গেছে। আচ্ছা নিখিলবাবু,
প্রলয়বাবুর সঙ্গে কি কারোর কোনো শত্রুতা ছিল? মানে আপনি জানেন কিছু? শত্রুতা? না মানে আমি তো তেমন কিছুই জানি না। দেখুন, ইটস এ কেস অফ কিডন্যাপিং। কিডন্যাপ? হ্যাঁ, আমার তো প্রাইমারিলি তাই মনে হচ্ছে। অফিসার, অফিসার আপনি যেভাবেই হোক প্রলয়কে খুঁজে বের করুন। দেখুন, ওকে যদি খুঁজে বের করা না যায় তাহলে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। হি ইজ আ ভেরি জেনুইন এমপ্লয়ি অফ আওয়ার কোম্পানি, ভীষণ ভদ্র ভালো ছেলে। প্লিজ প্লিজ ওকে খুঁজে বের করুন, প্লিজ, আই রিকোয়েস্ট। আপনি এত টেনশন করবেন না নিখিল বাবু, আমরা চেষ্টা করছি। ওকে, চলি প্লিজ। ওকে। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ আসো। স্যার বলছিলাম যে একটু বাদে ট্রান্সপোর্টেশন শুরু হবে, তার আগে নতুন ইউনিটের মেশিনটা একবার দেখে নিলে ভালো হয়। আপনি যে ফোমের বিজনেসের কথাটা ভেবেছিলেন, মানে ওই গদি বানানোর ব্যাপারটা, সেই মেশিনটা বসিয়ে দেওয়া হয়েছে স্যার। আপনি একবার দেখে নিলে খুব ভালো হয়। বলছিলাম আজকে আগে এদিকটা মিটে যাক, তারপরে গিয়ে চেক করবো, ঠিক আছে? আমরা যখন মেশিনটা সেট করেছিলাম তখন তো আপনি ছিলেন না, তা এতদিন পর এলেন অফিসে, তাই আপনি একবার দেখা না পর্যন্ত ঠিক শান্তি হচ্ছে না। আপনিও তো ভাববেন না স্যার, প্রলয়কে ঠিক খুঁজে পাওয়া যাবে। যাবে কোথায়? দেখুন, হয়তো পুজোতে কোনো বন্ধু বান্ধবের সাথে রয়ে গেছে, হয়তো ঘরে জানানোর সময় হয়নি। স্যার বলছিলাম যে একবার এসে মেশিনটা চেক করে নিন না, তারপর আপনার সামনে আমরা মাল লোড করতে শুরু করব। আপনি সামনে দাঁড়িয়ে থেকে সব দেখে নেবেন। চলুন না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ওকে স্যার। মা, আমার হয়ে গেছে, এবার যাও তুমি আর বড়দিদি গিয়ে বরণটা সেরে নাও। হ্যাঁ যাই, আমার যত দুশ্চিন্তা মায়ের পায়ে দিয়ে আসি, তুমি দেখবেন। বড় বৌমা চলো আমরা বরণটা সেরে নিই। কি আদিত্যদা, আপনি এখনো যাননি? মানে ছোট কর্তা তো অনেকক্ষণ হয়ে গেল আপনাকে ডেকেছে। এই তো আমি যাচ্ছি। হ্যাঁ আদিত্যদা, একটু তাড়াতাড়ি যান, আসলে আপনি গেলে ছোট কর্তা মনেও জোর পাবে। কি বলুন তো, আপনাকে আজকে ডাকতে চাইনি, কিন্তু প্রলয়কে তো খুঁজেই পেলেন না উনি। আপনি একটু তাড়াতাড়ি যান, আপনি পাশে থাকলে ছোট কর্তা একটু ভরসাও পাবে। তুমি চিন্তা করো না শ্যামা, আমি যখন বলেছি আমি যাব তখন আমি যাব। শ্যামা, বাহ কি সুন্দর লাগছে রে তোকে, চল ভিতরে চল। হ্যাঁ রাধা দিদি। রানী, আমি কিন্তু এবার বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে। আদি আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো যাও, কিন্তু তোমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। আসবে তো? হ্যাঁ আসছি, বাই। শ্যামা চল। হ্যাঁ রাধা দিদি চলো। এই হাত চালা, হাত চালা, ট্রাক লোড কর তাড়াতাড়ি। 42টা রেডি হয়ে গেছে, এবার 43টা ছাড়। ছাড়ছি দাদা। তাড়াতাড়ি ছাড়, তাড়াতাড়ি ছাড়। কোথায়? তাড়াতাড়ি আমাকে দেখো।
ওই দেখুন স্যার, ওই যে মনে হচ্ছে গেটটার সামনে কেউ ঘোরাফেরা করছে স্যার। দাঁড়া, আমাকে দেখতে দাও।